আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ইউনূস মহাজনের আসলে শিরে সংক্রান্তি দশা। সেনাবাহিনীও ডক্টর ইউনূসকে ছেড়ে যাচ্ছে, এই আভাস কিছুদিন আগে আমি দিয়েছিলাম। এখন চূড়ান্তভাবে সেনাবাহিনী ইউনূস সরকারের অপশাসনের ভাগীদার হওয়া থেকে নিজেদের তুলে নিচ্ছে বলে নিশ্চিত হয়ে গেছে। এমনকি একথাও জোর দিয়ে বলা হচ্ছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে তাতেও সেনাবাহিনী থাকবে না। ইউনূসের দিন তাহলে কি সত্যিই ফুরিয়ে আসছে? এসবই থাকছে আজকের আলোচনায়। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক এবং প্রশাসনিক বাস্তবতা এমন এক পর্যায়ে এসে পৌঁছেছে যেখানে ক্ষমতার কেন্দ্রে থাকা সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। যে সরকারের প্রতি সেনাবাহিনী 1 বছর আগে পূর্ণ সমর্থন দেখিয়েছিল, এখন সেই বাহিনী ধীরে ধীরে দূরত্ব তৈরি করছে। এমন সংকেত ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। 3 বাহিনী প্রধানের আকস্মিক যমুনা সফর, যেখানে কোনো নির্ধারিত বৈঠক বা আমন্ত্রণ ছিল না, সেটাই হয়তো সেই পরিবর্তিত বাস্তবতার প্রতীক। কিন্তু তারও আগে চট্টগ্রামে এই 3 বাহিনী প্রধানের যে বৈঠকটি হয়, সেখানেই ইউনূস সরকারের ভাগ্য নির্ধারণ হয়ে যায়। এবং আমার কেন যেন মনে হচ্ছে এটি দেশীয় কোনো ব্যাপার নয়, এটি আন্তর্জাতিকভাবে সেনাবাহিনীকে যেমন এর আগে জাতিসংঘ চাপ দিয়ে শেখ হাসিনা সরকারের নির্দেশ মান্য করা থেকে বিরত রেখেছিল, এখনো তেমনি সেনাবাহিনীকে দিয়েই ডক্টর ইউনূসকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে অংশগ্রহণমূলক নির্বাচন না হলে সেই নির্বাচনে সেনাবাহিনী অংশগ্রহণ করবে না। একই সঙ্গে ইউনূসের এই অপশাসনে সেনাবাহিনী কোনো ভাগীদার নয়। 3 বাহিনী প্রধানের সঙ্গে যমুনায় যে বৈঠকটি হয়েছিল সেটি ছিল অঘোষিত, কিন্তু বার্তাটি ছিল কিন্তু খুব সরাসরি। 3 বাহিনী প্রধান উপদেষ্টাকে জানিয়েছিলেন 3টি স্পষ্ট অবস্থান। 1, অবিলম্বে সেনাবাহিনীকে মাঠ থেকে প্রত্যাহার করতে হবে। অন্তর্ভুক্তিমূলক এবং অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া সেনাবাহিনীর পক্ষে নির্বাচনী দায়িত্ব পালন সম্ভব নয়, এটা 2। এবং 3 নাম্বার হচ্ছে দ্রুত একটি নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার গঠন না হলে দেশের পরিস্থিতি এমন ভয়াবহ আকার ধারণ করবে যা সামাল দেওয়া কোনো বাহিনীর পক্ষেও সম্ভব হবে না। এই বার্তাগুলো কোনো সৌজন্য সাক্ষাৎ ছিল না, বরং এক ধরনের সতর্কবাণী ছিল। কিন্তু সরকারের প্রতিক্রিয়া সেই সতর্কতার সঙ্গে মোটেও সঙ্গত ছিল না বা নয়। প্রেস উইং এর বা প্রোপাগান্ডা সচিবের ভাষায় ঘটনাটিকে বলা হয়েছে নির্বাচন সহযোগিতা বিষয়ক সৌজন্য সাক্ষাৎ। অথচ বৈঠকের পরের দিনই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিল সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তি দেওয়া হলো তাদের বিশ্রাম এবং নির্বাচনী প্রশিক্ষণের প্রয়োজন। এই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য? এই বিতর্কই তো শুরু হয়েছে। কারণ নির্বাচন ঘনিয়ে আসছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতিশীল। এমন সময় বাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত যৌক্তিক বলে তো মনে হয় না, বা কোনো চাপ ছাড়া এটা শুধুমাত্র নির্বাচনী প্রশিক্ষণের জন্য বাহিনী তোলা হচ্ছে, এটা মানে সত্য নয়। বরং এটা সরকার এবং সেনাবাহিনীর পারস্পরিক যে সম্পর্ক এতদিন ছিল, তার ভিতরে যে আস্থাহীনতার চির ধরেছে, সেটার ইঙ্গিত বহন করে। দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ অবস্থায় নেমেছে তা নতুন করে বলার তো দরকার নেই। আমি সবসময় প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে বলছি, সম্প্রতি বিভিন্ন জেলায় বাহারি নামের সব সন্ত্রাসী বাহিনী গড়ে উঠেছে। দেখুন, আমি আপনাদেরকে শুরুতেই বলেছিলাম যে বাংলাদেশে আফগানিস্তানের মতো এরকম পকেট পকেট সন্ত্রাসী বাহিনী গড়ে উঠবে। রশিদ দোস্তাম, তারপরে মোল্লা মাসুদ, এই ধরনের বাহিনী গড়ে উঠবে। বাংলাদেশও তাই হয়েছে। খুলনায় হুমা বাহিনী হয়েছে, রাজশাহী এবং কুষ্টিয়ার পদ্মার চরে কাকন বাহিনী, নোয়াখালীর সুবর্ণ চরে চান বাহিনী, ফারুক এবং তোতলা বাহিনী। এরা প্রত্যেকেই নিজেদের এলাকায় খুন, অপহরণ, মাদক ব্যবসা এবং আধিপত্য বিস্তারের জন্য রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত। গণ অভ্যুত্থান বা তথাকথিত গণ অভ্যুত্থানের পর সরকার পরিবর্তনের সময় একের পর এক দুর্ধর্ষ অপরাধী মুক্তি পায়, নানা থানায় হামলা চালিয়ে অস্ত্র লুট করে এবং সেই অস্ত্রের বড় অংশ আজও উদ্ধার হয়নি। উপরন্তু তার সঙ্গে যুক্ত হচ্ছে এই যে এয়ারপোর্টের কার্গো থেকে চুরি হওয়া সব ভয়াবহ সব অস্ত্র। আর আপনি তো দেখেছেন আসিফ মোহাম্মদ, সজীব ভুইয়ার কাছে তো AK-47 আছে। মানে শুধুমাত্র আসিফ মোহাম্মদ, সজীব ভুইয়ার কাছে আছে, এদের প্রত্যেকের কাছে অস্ত্র আছে।
এবং সেই অস্ত্র তারা কি এমনি এমনি রেখে দিয়েছে? এইসব অস্ত্রই এখন এই বাহিনীগুলোর হাতে, এবং এই বাহিনীগুলোকে আবার সরকার প্রশিক্ষণ দেওয়ার কথা বলছে। তারা স্থানীয়ভাবে প্রশাসনের উপর প্রভাব বিস্তার করছে। অন্তর্বর্তী সরকার বা ইউনূস সরকার দায়িত্ব গ্রহণের সময় ঘোষণা দিয়েছিল যে নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা হবে তাদের প্রথম অগ্রাধিকার, কিন্তু বাস্তবে সেই প্রতিশ্রুতি কাগজেই আটকে ছিল। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে সরকার পরিবর্তনের পর খুন, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির ঘটনা বেড়েছে, ধর্ষণের ঘটনা বেড়েছে, অথচ সরকার বলছে অপরাধ বাড়েনি, শুধু পুরনো মামলাগুলো নতুন করে নথিভুক্ত করা হচ্ছে। এই অস্বীকারই প্রমাণ করে যে সমস্যার গভীরে তারা কখনো যায়নি এবং তারা সমস্যাটিকে স্বীকারই করেনি। বাস্তবতা হলো পুলিশের সক্ষমতা ভয়াবহভাবে সীমিত হয়ে গেছে। তাই গত বছরই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসির দায়িত্ব দিয়ে মাঠে নামানো হয়েছিল। বাহিনীকে ক্ষমতা দিয়ে মাঠে নামানো হয় এবং তাদেরকে দেওয়া হয় তল্লাশি, আটক এবং তাৎক্ষণিক সাজা দেওয়ার ক্ষমতা। সেই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের মেয়াদ একাধিকবার বাড়ানো হয়েছে, কারণ সরকার জানতো পুলিশের উপর এককভাবে ভরসা করা সম্ভব নয়। কিন্তু এখন সেই ক্ষমতা নির্বাচনের সময় সীমিত করার চিন্তা চলছে। সেনাবাহিনী স্পষ্ট বলছে বিচারিক ক্ষমতা ছাড়া তারা মাঠে কার্যকর ভূমিকা রাখতে পারবে না। নির্বাচন কমিশন বলছে তাদের হাতে সেই ক্ষমতা দেওয়ার এখতিয়ার নেই, এটা সরকারের দায়িত্ব। কিন্তু সরকার নীরব। এই নীরবতা আসলে অনাস্থার প্রমাণ। এদিকে দেশের বাস্তব অবস্থা ভয়াবহ। প্রতিদিন হত্যাকাণ্ড ঘটছে, মাদক ব্যবসা প্রসারিত হচ্ছে, বিভিন্ন জেলার গ্রুপ ভিত্তিক সন্ত্রাসী নেটওয়ার্ক গুলো তৈরি হচ্ছে, যে কথা আগে বললাম। খুলনা থেকে নোয়াখালী সব জায়গায় একই চিত্র। সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে, ব্যবসা বাণিজ্য স্থবির, রাতের শহর ফাঁকা। এরই মধ্যে সরকার ঘোষণা দিয়েছে নির্বাচনের সময় সেনাবাহিনীকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। একদিকে নির্বাচনের কথা বলা হচ্ছে, আর একদিকে সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হচ্ছে। যুক্তি যাই থাকুক, বাস্তবে এর প্রভাব এতটাই পড়বে যে জনমনে ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়বে, আর সন্ত্রাসীরা আরো সাহসী হয়ে উঠবে। সরকার তখন কি বলবে? নির্বাচন আয়োজন করে তারা সবাইকে দেখিয়ে দেবে যে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে আছে। আর আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সময় সেনাবাহিনীকে অর্ধেক সরিয়ে নেওয়া একেবারে একটা বিপরীতমুখী পদক্ষেপ হয়ে গেল, তাই না? কারণ সেনাবাহিনী এখন একমাত্র শক্তি যারা দেশের নিরাপত্তা পরিস্থিতিকে কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখছিল। আর এই সময় যখন সবচেয়ে বেশি দরকার সেনাবাহিনীকে, তখনই তারা মাঠ থেকে 50 ভাগ উঠিয়ে নিল, আর বাকি 50 ভাগ উঠিয়ে নেবে। চিন্তা করার কোনো কারণ নেই। তাদের উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ভরসা দিয়েছিল। এখন সেই ভরসা অর্ধেক তুলে নেওয়া মানে হলো জনতার মনে নতুন অনিশ্চয়তা তৈরি করা, অপরাধীর হাতে আরো সুযোগ তুলে দেওয়া। সরকার হয়তো ভেবেছে নির্বাচনের আগে বাহিনীর বিশ্রাম দরকার, কিন্তু সাধারণ মানুষ এটাকে দেখছে অন্যভাবে। সেনাবাহিনীর অভ্যন্তরে দ্বিধা তৈরি হয়েছে, তারা সরকারের নির্দেশ মানতে অনীহা প্রকাশ করছে। ফলে তাদের প্রত্যাহার এক ধরনের পদক্ষেপ, যা বোঝায় যে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে সম্পর্ক নেই। অর্থাৎ ইউনূস সরকারের উপর থেকে সেনাবাহিনী সমর্থন তুলে নিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা কথা বলছেন সেনাবাহিনী এখন শর্ত সাপেক্ষে অবস্থান আছে, তারা সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়নি এখনো, কিন্তু নিঃশর্ত আনুগত্য আর দেখাবে না। তারা বলছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হলে দায়িত্ব পালন করবে, নতুবা নয়। অর্থাৎ তাদের অংশগ্রহণ নির্ভর করছে নির্বাচনের বৈধতা এবং স্বচ্ছতার উপর। এই অবস্থান কেবল সেনাবাহিনীর নয়, বরং দেশি বিদেশি অনেকেরই। এবং আমি অনেক ভেতরের খবরের জানি যে অনেকে সরকারকে বা ইউনূস সরকারকে এই কথা স্পষ্ট বলেছে, অংশগ্রহণমূলক নির্বাচন হলে আছি, না হলে নাই। এখন যদি সরকার সত্যি চায় নির্বাচন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য হোক, তাহলে প্রথম কাজ হওয়া উচিত আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্থিতিশীল করা এবং একটি অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করা। তার জন্য দরকার সেনাবাহিনীর পূর্ণ অংশগ্রহণ। কিন্তু সরকারের সিদ্ধান্ত তার উল্টো হয়ে গেল, তারা বাহিনীকে সরাচ্ছে বা সেনাবাহিনী উঠে যাচ্ছে, সন্ত্রাসী বাহিনী দিন দিন বেড়ে চলেছে। এই বৈপরীত্য মানুষকে ভাবাচ্ছে সরকারের অগ্রাধিকার আসলে কি। সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যেখানে শুধু সেনাবাহিনী নির্বাচনী শক্তি নয়, বরং রাজনৈতিক ভারসাম্যের প্রধান নির্ধারক হয়ে উঠেছে। তারা যদি সত্যি সরকারের প্রতি আস্থা হারিয়ে ফেলে, তাহলে নির্বাচন তো দূরের কথা, দেশের স্থিতিশীলতায় বিপন্ন হবে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমরা কোন পরিস্থিতির ভিতরে আছি, কোন দিকে আগাচ্ছি। আর এরকম ভাবে যদি চলতে থাকে, যেটা চলছে, সেনাবাহিনীকে দূরে সরিয়ে রেখে সরকার যদি একতরফা নির্বাচনের পথে এগোয়, তাহলে পরিস্থিতিটা আরো ভয়াবহ হবে। আমরা যে বারবার গৃহযুদ্ধের কথা বলছিলাম, সেটাই এখন প্রমাণিত হতে যাচ্ছে। কারণ সন্ত্রাসী, জঙ্গি, অরাজনৈতিক শক্তিগুলো
এমন শূন্যস্থানই খোঁজে যেখানে রাষ্ট্র দুর্বল আর সেনাবাহিনী নাই। সেনাবাহিনীর উপস্থিতি এখন অর্ধেক হয়েছে, আর তখন শূন্য হয়ে যাবে যে কোনো সময়, এবং তারপরে তারা রাষ্ট্রকে দখল করবে, রাষ্ট্র জঙ্গি অপরাধী এদের দখলে চলে যাবে। আমার কাছে মনে হয় এটা একটা বড় ইঙ্গিত সেনাবাহিনীর পক্ষ থেকে, হয় ক্ষমতা ছাড়ুন, না হলে জনগণকে ক্ষমতা ফিরিয়ে দিন। ইউনূস এই কথা শুনবে কি শুনবে না আগামী 2-3 দিনের মধ্যেই বোঝা যাবে। প্রকৃতিতে শোনা যাচ্ছে শীতের আগমন ধ্বনি, আর উত্তপ্ত রাজনীতিতে বাজছে বহুমুখী সংঘাত সহিংসতার সুর। সেই সুরে যমুনার আকাশে চতুর্মুখী দুশ্চিন্তা ভর করেছে। প্রথম দুশ্চিন্তা সেনাবাহিনীকে নিয়ে। 3 বাহিনীর দাবির মুখে অর্ধেক সেনা সদস্যকে ব্যারাকে ফেরত পাঠাতে বাধ্য হয়েছে সরকার। এমন সিদ্ধান্তের কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে গেছে নির্বাচন কেন্দ্রিক রক্তপাত। চট্টগ্রামে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি প্রার্থী, মারা গেছেন তার এক সমর্থক। এমন ঘটনার পর উটের মতো বাড়িতে মুখ গুজে থাকা স্বরাষ্ট্র উপদেষ্টার ভাঙ্গা টেপ রেকর্ডের অসরতায় বিচলিত ইউনূসের পুরো উপদেষ্টা পরিষদ। সংঘাত হানাহানির এই দুশ্চিন্তার মধ্যে সরকারের হৃদকম্পন বাড়াচ্ছে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের 4 দিনের কর্মসূচির ঘোষণা। সেটি ঠেকাতে অবশ্য যুদ্ধ ঘোষণার হুঙ্কার দিয়েছে 15 মাস ধরে আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই হুঙ্কারে আদৌ কতটুকু কাজ হবে সেটা নিয়ে ব্যাপক চিন্তিত যমুনার নীতি নির্ধারকেরা। উল্টো মানবাধিকার লঙ্ঘনের দায়ে নতুন করে অভিযোগের খাড়া আসে কি না সেটি নিয়েও ভাবতে হচ্ছে সরকার উচ্চ মহলকে। আওয়ামী লীগকে নিয়ে অধ্যাপক ইউনূসের কপালে চিন্তার বলিরেখা বাড়ার আরো একটি কারণ, দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে দলটির সক্রিয়তা বাড়ছে। প্রভাবশালী বিদেশি সংবাদ মাধ্যমে বের হচ্ছে শেখ হাসিনার সাক্ষাৎকার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় চিঠি দিচ্ছে আওয়ামী লীগ, অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে বাড়ছে বহুমুখী চাপ। শেখ হাসিনার দাবিকে ভারত সরকারও সক্রিয়ভাবে সমর্থন দিতে শুরু করেছে বলে বেরিয়েছে খবর। আইন শৃঙ্খলার ছেলেখেলা পরিস্থিতির মধ্যে আওয়ামী লীগের হাক ডাক যখন একসাথে ছোবল মারতে চাচ্ছে, তখন অধ্যাপক ইউনূসের মিত্ররা যমুনা থেকে যোজন যোজন দূরে। সরকার প্রধান রাজনৈতিক মিত্ররাই ফেব্রুয়ারিতে ভোটের ব্যাপারে নিশ্চিত নাই। এমনকি জুলাই সনদ নিয়ে সমঝোতায় পৌঁছানোর সময়সীমা নিয়েও কারো কোনো তৎপরতা নেই। 3 রাজনৈতিক দলের মধ্যে সমঝোতার জন্য 5 উপদেষ্টার বিশেষ মিশনও ফেল করেছে। সব মিলিয়ে শীতের বাতাসের সঙ্গে বাংলাদেশে ধেয়ে আসছে রাজনীতির জটিল মেরুকরণ এবং সংঘাত সহিংসতার নতুন আশঙ্কা। চলুন যাওয়া যাক বিশ্লেষণে। শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া একটি মামলায় 13ই নভেম্বর সাজা ঘোষণার দিন তারিখ জানাবে আন্তর্জাতিক অপরাধ আদালত। এই মামলা শুনানিতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড দাবি করেছে প্রসিকিউশন টিম। আওয়ামী লীগের আশঙ্কা 13ই নভেম্বরের পর যে কোনো দিন তাদের সভাপতির বিরুদ্ধে এমন রায় দিতে পারে ট্রাইব্যুনাল। আর তাই 10ই নভেম্বর থেকে রাস্তায় নামার কর্মসূচি ঘোষণা করেছে কার্যক্রম স্থগিত থাকা দলটি। 12 তারিখ পর্যন্ত 3 দিন জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ করতে চায় আওয়ামী লীগ। এরপর 13ই নভেম্বর ঢাকায় লকডাউন পালনের আহ্বান জানিয়েছে তারা। দলটির নেতারা দাবি করেছেন, ঢাকা লকডাউন কর্মসূচি যতটা সম্ভব সফল করতে চান আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। অন্যদিকে এটি ঠেকাতে সরকারের মিত্র গোষ্ঠীও মাঠে থাকার ঘোষণা দিয়েছে। এতে করে সহিংস হয়ে উঠতে পারে ঢাকার রাজপথ। সরকারের সূত্রগুলো বলছে, আওয়ামী লীগের কর্মসূচি নিয়ে সরকারও চিন্তিত। বিশেষ করে প্রায় 15 মাস মানবাধিকার লঙ্ঘনের রেকর্ডের কারণে আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক ভাবমূর্তি সংকটের মধ্যে এ ধরনের কর্মসূচি ঘিরে নীতি নির্ধারকদের মধ্যে তৈরি হয়েছে উদ্বেগ। একটি অংশ মনে করছে, এই মুহূর্তে আওয়ামী লীগকে দমনে শক্তি প্রয়োগ করলে সংকট আরো বাড়বে। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে রাজনৈতিক দমন পীড়ন এবং একতরফা নির্বাচনের বিষয়টি আরো ভালোভাবে তুলে ধরতে পারবে আওয়ামী লীগ। সহিংসতার মাধ্যমে দমনের কৌশল শেখ হাসিনার প্রাসঙ্গিকতাকে দেশে বিদেশে বাড়াতেও সাহায্য করবে। আবার আওয়ামী লীগকে মাঠে ছেড়ে দিতেও রাজি নয় সরকার সমর্থক গোষ্ঠী। সব মিলিয়ে তৈরি হয়েছে উভয় সংকট। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম 5ই নভেম্বর জানান, আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহত করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। একই কথা বলেছেন অধ্যাপক ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম। তবে মাঠের বাস্তবতা একেবারেই ভিন্ন। আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর আগে খবর হলো, অর্ধেক সেনা সদস্যকে
ব্যারাকে ফেরানোর সিদ্ধান্ত নিতে হয়েছে সরকারকে। দর্শক, গত 1 নভেম্বর অধ্যাপক ইউনূসের সাথে বৈঠক করেছিলেন 3 বাহিনীর প্রধান। সেদিনের ভিডিওতে আমরা জানিয়েছিলাম সেনাবাহিনীর পক্ষ থেকে সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে তারা ব্যারাকে ফিরে যেতে চায়, কারণ সীমান্তে নিরাপত্তা ও প্রশিক্ষণের ঘাটতি দেখা দিয়েছে। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম সীমান্তে নিরাপত্তা নিয়ে চিন্তিত 3 বাহিনী। 5 নভেম্বর দৈনিক প্রথম আলোর খবরে বলা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা বাংলাদেশ সেনাবাহিনীর 50% সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। মঙ্গলবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। কোর কমিটির সভায় বলা হয় সেনা সদস্যদের বিশ্রাম ও নির্বাচনকালীন প্রশিক্ষণের জন্য অর্ধেক সদস্যকে আপাতত সরিয়ে নেওয়া হবে। 5 নভেম্বর থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। এর পাশাপাশি পুলিশ হত্যার বিচার বন্ধ করা এবং গত বছর আগস্টের পরেও সরকার সমর্থকদের একের পর এক হামলা এবং হেনস্থার ঘটনায় পুলিশের বিভিন্ন পর্যায়ে রয়েছে অসন্তোষ। ফলে স্বরাষ্ট্রমন্ত্রী হুঙ্কার দিল, মাঠের কতটা প্রভাব পড়বে তা নিয়ে উদ্বেগ রয়েছে সরকারের। কারণ 5 নভেম্বর গাজীপুরে এক অনুষ্ঠানে দেশের ইতিহাসের নজিরবিহীন ভালো নির্বাচন হতে যাচ্ছে বলে ভাঙা রেকর্ড বাজিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, প্রশাসনকে বলা হয়েছে নির্বাচন যেন ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ও উৎসব মুখর হয়। নির্বাচনে কোনো ধরনের হুমকি নেই। এর মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে নির্বাচনী সংঘাত ঠেকাতে সরকারের সক্ষমতা কতটুকু তার প্রমাণ পাওয়া গেছে চট্টগ্রামে। চট্টগ্রামের বায়েজিদে 5 নভেম্বর জনসংযোগের সময় গুলিবিদ্ধ হন চট্টগ্রাম 8 আসনের বিএনপি প্রার্থী এরশাদুল্লাহ। এ সময় সরার বাবলা ও শান্ত নামে আরো 2 জন গুলিবিদ্ধ হন। পুলিশ জানায় স্থানীয় একটি মসজিদে মাগরিবের নামাজ পড়ে বের হয়ে জনসংযোগ করার সময় সরার বাবলাকে লক্ষ্য করে গুলি করা হয়। এ সময় পাশে থাকা এরশাদুল্লাহ ও শান্ত গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেওয়ার পর বাবলা মারা যান। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা যে বালিতে মুখ গুজে দিবার স্বপ্ন দেখছেন তা প্রমাণ হতে কয়েক ঘন্টাও লাগেনি। চট্টগ্রামে বিএনপি প্রার্থীর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা থেকেই সামনে প্রলয়ের ইঙ্গিত স্পষ্ট হতে শুরু করেছে। প্রশ্ন হলো, সেই প্রলয় মোকাবিলা করার আদৌ কি সক্ষমতা আছে সরকারের, অথবা মোকাবিলা করার ইচ্ছাও কি দেখা যাচ্ছে? দর্শক, সংকট যত ঘনীভূত হচ্ছে তত হাল ছেড়ে দেওয়ার আলামত পরিষ্কার হচ্ছে। মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনা সদস্যদের সংখ্যা অর্ধেকে নামানোর আকস্মিক সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে সরকার। সেনা সদরে 5 নভেম্বর সংবাদ সম্মেলনে সরকারি নির্দেশনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন মিলিটারি অপারেশন ডিরেক্টরেট পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন। জানান, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। প্রশ্ন হলো, চারদিকে যখন পরিস্থিতি আরো উত্তপ্ত হচ্ছে তখন এমন সিদ্ধান্ত কেন নিল সরকার? কয়েকটি সূত্র থেকে আমরা নিশ্চিত হয়েছি সরকারের হাতে এখন তেমন কোনো অপশনও নেই। ক্ষমতা দীর্ঘায়িত করার লক্ষ্য পূরণ করতে গিয়ে সামরিক বাহিনীকেও নানামুখী সংকটে ফেলা হয়েছে। মাসের পর মাস মাঠে মোতায়েন রেখে দুর্বল করা হচ্ছে যুদ্ধ সক্ষমতা। একের পর এক বাতিল করা হয়েছে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কার্যক্রম। সেই সঙ্গে বিভিন্ন ঘটনায় জড়িয়ে ফেলে বাহিনীর ভাবমূর্তি এবং গ্রহণযোগ্যতার সংকট তৈরি করা হয়েছে। এমন অবস্থায় কেবল সরকার উদ্দেশ্য পূরণ করতে সেনাবাহিনীকে ব্যবহার করতে দিতে চান না বেশিরভাগ কর্মকর্তা। বাহিনীর সদস্যরাও ব্যারাকে ফিরে নিজেদের পেশাদার ভূমিকায় নিয়োজিত হতে চান। ফলে অনেকটা বাধ্য হয়ে মাঠ থেকে অর্ধেক সেনা সদস্যকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিতে হয়েছে। সেনা সূত্রগুলো বলছে, সাম্প্রতিক সময়ে 15 সেনা কর্মকর্তা গ্রেপ্তারের পর থেকে সরকারের সঙ্গে বেড়েছে দূরত্ব। আবার গোপালগঞ্জের ঘটনার পর থেকে মানবাধিকার লঙ্ঘনের প্রকাশ্য ঘটনার থেকেও দূরে থাকতে চায় বাহিনীর কর্মকর্তারা। দেশে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকানোর ইস্যুতে সরকার যখন চিন্তিত, তখন আন্তর্জাতিক পর্যায়ে আওয়ামী লীগের সক্রিয়তায় চোখে আরো অন্ধকার দেখছে সরকার। ভারতের 7 সিস্টার্স জয়ের স্বপ্ন দেখা সরকারের মিত্রদের জন্য উদ্বেগ বাড়াচ্ছে দিল্লি। বিবিসি বাংলার এক প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয় শেখ হাসিনাকে আরো সক্রিয় হতে সহায়তা করা হচ্ছে। প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা শুরু থেকেই মোবাইল ফোন ব্যবহার করছেন। খবরের কাগজ বা টিভি চ্যানেল অবাধে সার্ভ করার সুযোগ আছে। এরই মধ্যে 29 অক্টোবর বিশ্বের 3টি আন্তর্জাতিক মিডিয়া আউটলেটে
একযোগে শেখ হাসিনার 3টি আলাদা সাক্ষাৎকার প্রকাশিত হয়। এসব সাক্ষাৎকার ভারত সরকারের সম্মতিতেই হয়েছে বলে পর্যবেক্ষকদের কোনো সন্দেহ নেই। মাস 3 আগে শেখ হাসিনার সঙ্গে সশরীরে দেখা করেন আওয়ামী লীগের কয়েকজন নেতা। এছাড়া দিল্লিতে সম্প্রতি মায়ের সঙ্গে দেখা করে গেছেন সজীব ওয়াজেদ জয়। বিশ্লেষকদের ধারণা, শেখ হাসিনার উপর থেকে বিধিনিষেধের অনেকগুলোই ধীরে ধীরে শিথিল করা হচ্ছে। বিষয়টিকে তারা বলছেন আনলকিং। দিল্লির অন্যতম একটি থিঙ্ক ট্যাঙ্কের সিনিয়র ফেলো শ্রুতি পট্টনায়কের ধারণা, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে প্রাসঙ্গিক রাখতে চায় ভারত। আওয়ামী লীগের মতো বড় একটি রাজনৈতিক শক্তির সঙ্গে ভারতের ঐতিহাসিক সুসম্পর্ক রয়েছে। সে কারণে তারা দলটিকে বাইরে রেখে নির্বাচনের পরিকল্পনা পছন্দ করছে না। ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসও মনে করেন, শেখ হাসিনার বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগ নেতাকর্মীদের মনোবল চাঙ্গা করা হচ্ছে। নির্বাচনের আয়োজন এগিয়ে আসায় ভারত শেখ হাসিনার সক্রিয়তার কোনো বাধা দিচ্ছে না। আরেক বিশেষজ্ঞ অধ্যাপক বরদাস ঘোষাল মনে করছেন, শেখ হাসিনার সাক্ষাৎকারগুলোর মধ্য দিয়ে ভারতই আসলে আক্রমণাত্মক অবস্থান নিতে চাইছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার আরো কিছু সাক্ষাৎকার আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশ হবে বলে আভাস পাওয়া গেছে। এমনকি ভিডিও ক্যামেরার সামনে বসেও তাকে সাক্ষাৎকার দিতে দেখা যেতে পারে। শেখ হাসিনার সক্রিয়তা বাড়াতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সঙ্গেও যোগাযোগ বাড়াচ্ছে আওয়ামী লীগ। 1 নভেম্বর ঢাকায় ইউএনজিপির প্রতিনিধি স্টাফান ডিলারের কাছে চিঠি দেওয়া হয়। এতে জাতিসংঘকে ইউনূস সরকার অধীনে একতরফা নির্বাচনের সহায়তা বন্ধের আহ্বান জানানো হয়েছে। বলা হয়, এ ধরনের সহায়তা আন্তর্জাতিক আইন, জাতিসংঘের মূলনীতি এবং অবাধ, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন প্রসারের ক্ষেত্রে ইউএনডিপির ম্যান্ডেট লঙ্ঘনের ঝুঁকি তৈরি করবে। দর্শক, এতদিন সেনাবাহিনী ও আওয়ামী লীগ নিয়ে সমস্যার সমাধানের ক্ষেত্রে মিত্র রাজনৈতিক দলগুলোকে পাশে পেত যমুনার নীতি নির্ধারকেরা, কিন্তু সেখানেও বেঁধেছে এবার গন্ডগোল। কারণ জুলাই সনদ নিয়ে সরকার মিত্র দলগুলোর মধ্যে বেড়েছে বিরোধ। এই সনদ ঘোষণা নিয়ে জামাতের সঙ্গে বিএনপির মুখ দেখাদেখি বন্ধ হওয়ার পথে। জামাতের আলোচনার প্রস্তাবে এখন পর্যন্ত কোনো সাড়া দেয়নি বিএনপি। সরকারের বেঁধে দেওয়া 7 দিনের সময়সীমার 2 দিন পার হয়ে গেলেও বিএনপি সহ বেশিরভাগ দলের হেলদোলে নেই। জামাত অবশ্য সমঝোতা বৈঠকের জন্য 2 সদস্যের কমিটি করেছে। তবে বিএনপির 2 জন শীর্ষ নেতা মনে করেন, জামাতের সঙ্গে আলোচনায় বসে কোনো লাভ নেই, তাই এ ব্যাপারে কোনো আগ্রহ নেই বিএনপির। আর এই মুহূর্তে বিএনপি ব্যস্ত নিজের ঘরের আগুন নেভাতে। প্রার্থীর তালিকা ঘোষণার পর দলটি বিদ্রোহ সামাল দিতে হিমশিম খাচ্ছে। বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের তোপে এলাকাতে যেতে পারছে না অনেক প্রার্থী। বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে ব্যাপক বিক্ষোভ। চট্টগ্রামে এরশাদুল্লাহ গুলিবিদ্ধ হওয়ার ঘটনা দলটির হাই কমান্ডকে ভাবনায় ফেলে দিয়েছে। সরকার পর্দার আড়ালে রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার জন্য 5 সিনিয়র উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছিল, কিন্তু এই উপদেষ্টাদের কথায় কর্ণপাতই করছে না 3 রাজনৈতিক দল। প্রশ্ন হলো, চারদিকে এত সব ঘনঘটার মধ্যে কি ভেসে যাবে অধ্যাপক ইউনূসের কথিত ইতিহাসেরা নির্বাচনের ঘোষণা? ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দারের মতো ভূমিকাতে কি থাকবে সরকার? যমুনার তীরে গড়ে উঠবে কি শাহজাহানের শ্বেত মর্মর তাজমহল, নাকি সিলেটের পাথর কোয়ারির সাদা পাথরের মতো উধাও হতে চলেছে ইতিহাসেরা নির্বাচনের কালকল্প? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।